এটা আমাদের গর্বের বিষয়, এটা আনন্দের বিষয়। আমরা এখানে আজকে সাহিত্য চর্চা করছি, আমাদের কবিতা, আমাদের সাহিত্যটা ওই রকম আন্তর্জাতিক মানের হওয়ার দরকার, যেন আমাদের সেই লেখা নিয়ে মানুষ রিসার্চ করে, আগামী প্রজন্ম যেন রিসার্চ করে যে ওনার লেখার মধ্যে কি ফিলোসফি আছে, কি দর্শন আছে, কি শিক্ষণীয় কি আছে। লেখার থাকলে শুধু লিখলাম, ওর মধ্যে তেমন কিছু নেই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে গানা প্রতিষ্ঠা, এর মধ্যে আর কি শেখার আছে আমার? তাল গাছটা দেখাচ্ছে ওইটা আমাদের গা, কারণ আমাদের বাচ্চাদের ছন্দ শেখানোর জন্য হয়তো এটা লিখেছেন, একেবারে নিরন্তর না। আমাদের গ্রামের একটা প্রকৃতিকে আঁকা হয়েছে এখানে, এবং কিছু ছন্দ শেখানোর জন্য, বাচ্চাদের বোলানোর জন্য। তেমনি আমরা যদি চাই আমাদের সাহিত্যের মধ্য দিয়ে আমাদের জীবন দর্শন, আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের যে নৈতিকতা, আমাদের আদর্শের প্রতিফলন ঘটাতে পারি আমরা, আমাদের যে মহৎ দিকগুলো সেগুলোকে তুলে ধরতে পারি আমরা। খারাপ দিক আমরা নাই দেখলাম কারণ, মানুষের মধ্যে ধরে নিলাম যে আমাদের 90%ই খারাপ, 10% যদি ভালো থাকে, সেই ভালোটা আমি এমনভাবে জাগিয়ে তুলি যেন আমার 90%টা 10% কাভার করে ফেলে, খেয়ে ফেলে। আপনি দেখেন, আমরা সাধারণ মানে ধরেন এক বোতল পানি, সেটার মধ্যে যদি একটু চিনি মিশাই দিই, পানিটার স্বাদ পরিবর্তন হয়ে যায় না? একটু লবণ মিশাই দিলে স্বাদটা পরিবর্তন হয়ে যায় না? তেমনি আমাদের কাছে যা কিছুই আছে, আমাদের মন মানুষের একটা জ্ঞান অর্জনের যে সুযোগগুলো আছে, সেখানে যদি আমরা মহৎ যে কাজগুলো, যেমন কলি আজকে যে কবিতাটা পড়েছে, আমি এবার আলোচনার পর্বে যাই। ওর কবিতার মধ্যে যে জীবন দর্শনটাও সুন্দরভাবে উপস্থাপন করেছে, সেখানে চিরন্তন যে ফিলোসফি হওয়া উচিত, মানব জীবনের লক্ষ্য যা হওয়া উচিত, উদ্দেশ্য যা হওয়া উচিত, সেগুলো কবিতার মধ্যে ফুটে উঠেছে চমৎকার ভাবে। এই বেলাল ভাই, উনি কবিতা লেখেন, উনি প্রথম যে কবিতাটা পড়েছেন ওটা একটা ছড়া বা পদ্য টাইপের, যেটা প্রকৃতি বা আমাদের যা সম্পদ আছে, মাছ, গাছ, ফুল, পাখি, চমৎকার চিত্রায়ন করেছেন। পরেরটাই হয়তো উনি উনার কি বলা যায়, অন্য কথা উনি বলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা মনে করি যে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন, জীবনের সবচেয়ে বড় দামি জিনিসটা হচ্ছে সময়। সেই সময় আপনি যা কিছু লিখবেন তার মধ্যে যেন এমন খোরাক থাকে যেটা আগামী 100 বছর পরেও যেন মানুষ খুঁজে পায়, যের মধ্যে একটা জিনিস আমরা পাচ্ছি যেটা আমার প্রয়োজন। কথার কথা, ছোট্ট একটা কথার মধ্যে নজরুল ইসলাম একটা গান লিখেছেন যে আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি আমি তারে, খুঁজি তারে আপনায়। আমার চেয়েও যে আমার বেশি আপন, আমি নিজেকে যতটা ভালোবাসি তার চেয়েও যেটা আমাকে আমার চেয়েও যাতে আমাকে যে বেশি ভালোবাসে, আমার নিজের চেয়ে যে আমাকে বেশি ভালোবাসে, তাকে আমি আমার ভেতরে খুঁজি, সে কোথায়? এই কথার মধ্যে দিয়ে যে ফিলোসফিটা আছে, এই কথার মধ্যে গভীর তত্ত্ব দর্শন আছে। আমরা সাধারণ লোকরা বুঝবো যে হয়তো কোনো পুরুষ তার নারীকে নিয়ে লিখেছে বা নারী তার পুরুষকে নিয়ে লিখেছে, তা না। এই কথার মধ্যেই রয়েছে যে যিনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত ভালোবাসা দিয়ে, এত মায়া মমতা দিয়ে সৃষ্টি করেছেন, তাকে আমি খুঁজছি, তিনি কোথায় আছেন আমার ভিতরে। এই যে ছোট ছোট কথার মধ্যে বিশাল ফিলোসফি রয়েছে, এই জিনিসগুলো আমাদের কবিতায়, আমাদের গানে আনতে হবে, এই জিনিসগুলো আমাদের সৃষ্টি করতে হবে। এই যে আপা একটা সুন্দর গান গেয়েছেন, কালজয়ী গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, ওই গানটা শুনলে কিন্তু এখনো মানুষ মুগ্ধ হয়ে যায়, তাই না? হয়তো গত 50 বছর আগের গান, আগামী 50 বছর পরেও এই গানে কিন্তু সমান জনপ্রিয়তা থাকে। 3টি কারণে: গানের বাণী সুমধুর, সুচারুভাবে লিখিত, গানের সুর সুমধুর, এবং যিনি এই গানটি পরিবেশন করেছেন কণ্ঠে, তার কণ্ঠও সুমধুর। 3টি জিনিসের সুন্দর সমন্বয় ঘটার ফলে গানটা অমরত্ব লাভ করেছে বা দীর্ঘায়ু তার মানে স্থায়িত্ব লাভ করেছে। তেমনি আমাদের সাহিত্যের মধ্যে ওইরকম সমন্বয় ঘটাতে হবে। এলেমেলে লিখতে পারে অনেক, কিন্তু পারফেক্ট যেটাকে বলা হয়, পারফেকশনিস্ট বলতে ইংরেজি থেকে কথা আছে, যেটা বাংলা করতে গেলে এর সঠিক প্রতিশব্দ পাওয়া যায় না, সেটা হচ্ছে একেবারে নিপুণ শিল্প তৈরি করা। আপনি সে গান হোক, কবিতা হোক, গল্প হোক, যার মধ্যে মানুষ যেই পড়ুক না কেন, যেই কালে পড়ুক না কেন, 100 বছর পরে পড়লেও সেজন্য তার থেকে এমন একটা জিনিস খুঁজে পায় যে এই ফিলোসফিটা আমার দরকার ছিল, এটাই আমার প্রয়োজন, ওই জিনিসটা আমাদের আনতে হবে। তা ফিলোসফি বলতে হচ্ছে যে এটার মূল উদ্দেশ্য যেটা, আপনি একটা যত দামি মোবাইল হোক না কেন, ওর মধ্যে যদি সিম না থাকে, ওটা দিয়ে খুব বেশি কাজ করা যায় না। যদি সিম থাকে, আপনি সারা পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারেন। তেমনি আপনার সিম, দ্যাট মিনস থিম, আপনার কবিতা, আপনার গান, আপনার গল্প, আপনার সৃজনশীলতার মধ্যে যদি সুন্দর থিম না থাকে, সুন্দর দর্শন না থাকে, ওটা টিকবে না, সময় নষ্ট করা থাকে। আর আমি
এই গত কয়েকদিন ধরে গোলাম রসুল খোকন ভাইকে বলেছি যে আমরা যে কাজটি করতে চাই এটা অনেক বড় কাজ, মহান কাজ। 100 বছর আগে, 500 বছর আগে, 1000 বছর আগে যারা লিখে গেছেন তাদেরকে আমরা স্মরণ রাখি কেন? তারা এই কাজটি করেছেন যথাযথভাবে, নির্ভুলভাবে। আমরা এখনো শেক্সপিয়ারকে পড়ি কেন? আমরা এখনো কিটসকে পড়ি কেন? বাইরনকে পড়ি কেন? আমরা এখনো ওমর খৈয়ামকে পড়ি কেন? তারা এই কাজগুলো করেছেন জেনে বুঝে, সুন্দরভাবে, সুচারুরূপে সাজিয়েছেন। এখন আমরা যদি বলি যে আমি এটা পারবো না, কেন পারবেন না? আপনাকে যদি আমি, কথার কথা, আমরা 52টা অক্ষর শিখে তারপরে তো লিখতে শিখেছি। 52টা অক্ষর শিখেছি না? তাহলে 52টা অক্ষর আমরা শিখতে যদি পারি, আমরা লিখতে যদি পারি, তাহলে কবিতার যে ছন্দগুলো আছে, গানের যে ছন্দগুলো আছে, কবিতার যে নিয়ম রীতিগুলো আছে, সেগুলো খুব কঠিন না। সেগুলো শিখে যদি আমরা এটা আয়ত্ত করে যদি চর্চা করি, তাহলে আমাদের হাত দিয়েই খুব ভালো ভালো লেখা, আমাদের হাত দিয়ে অনেক অমর লেখা বেরোতে পারে, যেটা স্মরণীয় হয়ে থাকবে আমাদের। 30 বছর তো সাহিত্য চর্চা করছেন, সরি, কিন্তু 30টি ভালো কবিতা তার হাত দিয়ে বের হয়। তাহলে লাভ হলো কি? 30টা বছরই তার বিফল হয়ে গেছে, সময় নষ্ট হয়েছে, কাগজ নষ্ট হয়েছে, এই সাহিত্য আড্ডায় গিয়ে সময় নষ্ট করে হাততালি আর চা নাস্তা খাওয়া হয়েছে, এই রেজাল্ট কিন্তু কিছুই হয়নি। কিন্তু যদি আমরা 30টি কবিতা যদি বাছা বাছা সুন্দর মানুষের হৃদয়কে, মনকে মোহিত করে, আকৃষ্ট করে, তাহলে আপনার 30টি বছরই সার্থক। সেই কথাই আমি সবাইকে বলতে চাই। এখানে আপনি আপনার লেখার বিষয়বস্তু নির্ধারণ করেন, কি নিয়ে আপনি লিখবেন। নির্ধারিত বিষয় যদি নিয়ে লিখতে চান, সেটা একটা নির্ধারণ করেন। আপনি যদি নির্ধারিত বিষয়ের বাইরের কিছু লিখতে চান, সেটা হঠাৎ করে তাৎক্ষণিকভাবে, সেটা অন্য কথা। কিন্তু যা কিছুই করেন না কেন, সেই কাজটা শিখে করেন। কথার কথা, আমি যদি আপনাকে একটা 1 খণ্ড দামি কাপড় দেই, আপনার হাতে যদি একটা কাঁচি তুলে দিই, আর যদি বলি আপনি একটা আমাকে কোট তৈরি করে দেন, আপনি তৈরি করে দিতে পারবেন? আমি কি তৈরি করে দিতে পারবো না? আগে আমাকে প্রশিক্ষণ নিতে হবে, সঠিকভাবে শিখতে হবে, মাপটা নিতে হবে, সেলাই শিখতে হবে, কোথায় সৌন্দর্য বাড়ানোর জন্য কি করতে হবে, নিখুঁতভাবে তৈরি জানার পরে তারপরে আমি যদি ওই কাপড়টা কাটি, তাহলে কাপড়টা নষ্ট হবে না, আমি সেইভাবে তৈরি করতে পারবো। নাহলে কি হবে? আসলে এই কাপড়টা নষ্ট হবে এবং আমিও সন্তুষ্ট, আমি যাকে দেবো সেও সন্তুষ্ট হবে না, সঠিকভাবে হবে না। এই জন্য আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আমরা যা কিছু করছি, আমাদের সেই জিনিসটার পরে প্রশিক্ষণ নিতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনি সেটা চর্চা করেন। আমি দু চার লাইন লিখতে পারি বলে আমি লিখছি, সবাই আমি যে যে এখানে পড়ছি ওখানে পড়ছি বাহবা দিচ্ছে আর তালি বাজাচ্ছে, আসলে আমাকে পিছাই দিচ্ছে সবাই। যদি আমাকে ওইখান থেকে কিছু শেখানো হয়, আমি যদি সেটা শিখে দিয়ে আমি বাড়িতে আমি নতুন করে চর্চা করতে পারি, আমার পুরোনো লেখাগুলোকে কারেকশন করতে পারি, তাহলে আমার ওই যাওয়াটা সার্থক। নাহলে ওই যাওয়াটা আমার নষ্ট হয়ে গেছে, সময়টা বিফলে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমরা বাঙালি, এটা আমাদের এই অঞ্চলে কম, ঢাকায় এবং উত্তরবঙ্গে বা আমাদের ওই পূর্ববঙ্গেও অনেক দেখি আমরা, সেটা হচ্ছে উচ্চারণগত বিভাগ। একটা উচ্চারণের কারণে একটা মানের অর্থটাই বদলে যায়। হ্যাঁ, আপনি ভাই লিখতে যে লিখেছেন ভয়াকার রস্যই ভাই, এখন উচ্চারণ করলেন বাই, কেমন হলো এটা? হলো না। আচ্ছা, তারপরে আপনি যে কোনো কথাটাকে উল্টাই করলেন, আপনি খুবকে যদি বলেন কুব, এটা কেমন হলো? আমাদের দেশের দুর্ভাগ্যের বিষয়, এই বাঙালিরা কিন্তু যখন ইংরেজি উচ্চারণ করে, এই বাঙালিরা যখন আরবি উচ্চারণ করে, একদম নির্ভুলভাবে উচ্চারণ করে, সেখানে কিন্তু তাদের কোনো ভুল পাই না আমরা। ইচ্ছা করেই তারা বাংলা উচ্চারণ করতে গিয়ে স্বেচ্ছাচারিতার পরিচয় দেয়, মানে একটা ঘাট টাড়ামি, যে আমি আমার মতো করবো, আমি আমার মতো উচ্চারণ করবো। কেন এটা? অথচ দেখেন, খালি এই বর্ডারটা ক্রস করে দেখেন, আপনি কলকাতায় যান, একদম পরিচ্ছন্ন, সুষ্ঠু, একদম সুন্দর মিষ্টি ভাষায় তারা নিখুঁত বাংলায় উচ্চারণ করে। তারাও বিভিন্ন অঞ্চল থেকে কলকাতায় এসে বসবাস করে। তারা কেন সঠিক উচ্চারণ করে? তারা কেন নির্ভুল উচ্চারণ করে? আমরা কেন করি না? আমাদের ঘাটতেরামির কারণ। এটা আমরা কেউ শুধরাতে পারলাম না। একজন সচিব হয়েছেন, মন্ত্রী হয়েছেন, একজন মন্ত্রীর কথা বলছি যে আপনারা জানেন যে আমি প্রায় মাঝে মাঝে বলি যে উনি দেখা করতে আসছেন গ্রীষ্মকালে,